এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। অ্যান্ড আজকে আমরা কেপিএসআই এর যে 100 কোয়েশ্চেনের সিরিজ করছিলাম সেটার আজকে পার্ট 2। আজকেও 100টা কোয়েশ্চেন থাকবে টোটাল, এবং 100টা কোয়েশ্চেনে তোমরা অ্যান্সার করবে, কার কত স্কোর হচ্ছে জানাবে, এবং ক্লাসটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাবে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, সূর্যের আলোয় আলোকিত কোনো ঘর লাল লাল ফুল কি রঙের দেখবে? সূর্যের আলোয় আলোকিত কোনো ঘরে লাল ফুল দেখাবে কালো রঙের, কারণ সমস্ত যে রঙগুলো থাকবে সেটা শোষণ করে নেবে এবং সেটা কালো দেখাবে। নেক্সট কোয়েশ্চেন, কোন বর্ণের আলোর জ্যোতি সব থেকে কম? বেগুনি, নীল, সবুজ নাকি লাল? কোন বর্ণের আলোর জ্যোতি কম? জ্যোতি কম হচ্ছে লাল বর্ণের আলোর। এখানে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে ভিজিবল লাইট যে ভিজিবল লাইট রেঞ্জ রয়েছে, সেই ভিজিবল লাইট রেঞ্জের মধ্যে কোনটার কম্পাঙ্ক বেশি, কোনটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এগুলো একটুখানি খেয়াল রাখতে হবে। সব থেকে বেশি কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট হচ্ছে বেগুনি আলোর, এবং লোয়েস্ট হচ্ছে লাল আলোর। তার জন্যই সিগনালে রেড লাইট ইউজ করা হয়। নেক্সট হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ যেটাকে ল্যামডা দিয়ে ডিনোট করা হয়, যার ইউনিট হচ্ছে সেন্টিমিটার বা মিটার, ন্যানোমিটার, অ্যামস্ট্রং, এগুলো হচ্ছে ওয়েভলেন্থের ইউনিট। তো ওয়েভলেন্থ সব থেকে বেশি হাইয়েস্ট হচ্ছে রেড লাইটের, এবং লোয়েস্ট হচ্ছে বেগুনি বর্ণের। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসেবে কি ব্যবহার করা হয়? নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহার করা হয় ভারী জল এবং গ্রাফাইট, দুটোই মডারেটর হিসেবে ব্যবহার করা হয়। এখানে নিউক্লিয় চুল্লি সম্পর্কে আরো একটা কোয়েশ্চেন রয়েছে। নিউক্লিয় চুল্লিতে মডারেটরের কাজ কি? মডারেটরের কাজ হচ্ছে নিউট্রনের যে ভেলোসিটি সেটাকে ডিক্রিজ করা, নিউটনের গতি হ্রাস করা হচ্ছে মডারেটরের কাজ। নিউক্লিয় চুল্লি সম্পর্কে কতগুলো ইনফরমেশন। নিউক্লিয় চুল্লিতে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া, মানে একটা চেন রিয়াকশন যেটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে এরকম একটা চেন রিয়াকশন করা হয়, এবং এখানে নিউক্লিয় ফিশন হয়। নিউক্লিয় চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম 235, যেটা আগের দিনের কোয়েশ্চেনে ছিল, এবং প্লুটোনিয়াম 239 ইউজ করা যায়। ভারী জল এবং গ্রাফাইট এটা মডারেটর হিসেবে কাজ করে। মডারেটরের কাজ হচ্ছে নিউট্রনের গতিকে ধীর করা। ক্যাডমিয়াম বা বোরন দণ্ড নিউক্লিয় চুল্লিতে কন্ট্রোল রড হিসেবে কাজ করে। ঠিক আছে, কন্ট্রোল রড হিসেবে অনেক সময় গ্রাফাইটকেও ইউজ করা হয়। কন্ট্রোল রড হচ্ছে অতিরিক্ত যে নিউট্রন থাকে সেটা শোষণ করে, এবং শৃঙ্খল যে বিক্রিয়া, যে চেন রিয়াকশন, সেটাকে কন্ট্রোল চেন রিয়াকশন তৈরি করতে পারে। যদি আনকন্ট্রোল চেন রিয়াকশন হয় তাহলে কিন্তু বিস্ফোরণ হয়ে যাবে। চুল্লির ভেতর উৎপন্ন তাপ অপসারণের জন্য বাতাস, জল এবং গলিত সোডিয়াম কুলেন্ট হিসেবে ইউজ করা হয়। তাহলে কুলেন্ট হিসেবে কি ইউজ করা হয়? সোডিয়াম ইউজ করা হয়। এখানে কন্ট্রোল রডে বোরন, ক্যাডমিয়াম এবং অনেক সময় গ্রাফাইট ইউজ করা হয়। এবং ভারতের প্রথম যে নিউক্লিয় চুল্লি সেটার নাম হচ্ছে অপ্সরা, এবং বৃহত্তম পারমাণবিক কেন্দ্র যেটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত কুনারকুলম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। পারমাণবিক বোমায় কোন বিক্রিয়া ঘটে? পারমাণবিক বোমায় ঘটে নিউক্লিয় বিভাজন, এবং নিউক্লিয় সংযোজন ঘটে হাইড্রোজেন বোমায়। হাইড্রোজেন বোমাতে নিউক্লিয় সংযোজন ঘটে, এবং সূর্যের মধ্যেও কিন্তু নিউক্লিয় সংযোজন ঘটে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। মৌলিক বর্ণ বা প্রাথমিক বর্ণ কোনগুলি? প্রাথমিক বর্ণ হচ্ছে 3টি, যেটা হচ্ছে লাল, হলুদ এবং নীল। কোয়েশ্চেন নাম্বার 7। শব্দের গতিবেগ সর্বোচ্চ কোথায়? স্টিল, কাঁচ, জল নাকি অ্যালুমিনিয়াম? এই কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা স্টিল এবং অ্যালুমিনিয়ামের মধ্যে কনফিউজ হয়ে যায়। শব্দের গতিবেগ কিন্তু স্টিলের থেকেও অ্যালুমিনিয়ামে বেশি, এটা কিন্তু খেয়াল রাখবে। শব্দ, এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে শব্দর গতিবেগ কঠিনে সব থেকে বেশি, তারপরে হচ্ছে তরলে, তারপরে হচ্ছে গ্যাসীয় মাধ্যমে। আমি ইনফরমেশন দিচ্ছি না, মানে কন্ট্রোল করছি নিজেকে, কারণ কোয়েশ্চেন আমি ইনফরমেশন গুলো দিয়েই দিয়েছি, যাতে কোয়েশ্চেনের মাধ্যমে তোমরা সেটা অ্যাটেম্প করতে পারো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। আলোর গতিবেগ সর্বাধিক কোথায়? কঠিন, তরল, গ্যাস নাকি শূন্য মাধ্যমে? আলোর গতিবেগ সর্বাধিক হচ্ছে শূন্য মাধ্যমে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। নিচের কোন মাধ্যম দিয়ে শব্দ প্রবাহিত হতে পারে না?
শব্দ প্রবাহিত হতে পারে না শূন্য মাধ্যমে, কারণ শব্দ প্রবাহ হওয়ার জন্য, শব্দ ট্রান্সফার করার জন্য কোনো একটা মিডিয়াম দরকার। শূন্য মাধ্যমে শব্দ প্রবাহিত হতে পারে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, শব্দ কি ধরনের তরঙ্গ? অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, নাকি উপরের কোনোটিই না? শব্দ হচ্ছে একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে? অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে কনফিউশন যাতে তোমাদের না হয় তার জন্য আমি কিছু ইনফরমেশন রেখেছি, আশা করি নেক্সট স্লাইডে দেখতে পাবো। আকাশের নীল রং হবার কারণ কি? আকাশের নীল রং হওয়ার কারণ হচ্ছে নীল রঙের আলো সব থেকে বেশি বিক্ষেপণ দেখা যায়, তাই নীল রংটাই আমরা দেখতে পাই। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি সালফারের একটি নিয়তকার রূপভেদ? নিচের কোনটি সালফারের একটি নিয়তকার রূপভেদ বা ক্রিস্টালাইন স্ট্রাকচার? প্লাস্টিক সালফার, কোলয়েডাল সালফার, রম্বিক সালফার, নাকি দুধের মতো সালফার? সঠিক উত্তর হচ্ছে এখানে রম্বিক সালফার। সালফারের আমরা যে রূপভেদ দেখতে পাই সাধারণত দুটো, একটা হচ্ছে রম্বিক সালফার, একটা হচ্ছে মোনোক্লিনিক সালফার। অ্যাবাভ 96 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে মোনোক্লিনিক হয়ে যায় রম্বিক সালফার, আর মানে যদি কমে যায় টেম্পারেচার তাহলে সেটা অ্যাবাভ হবে না, এটা বিলো হবে। 96 ডিগ্রি টেম্পারেচারে সেটা রম্বিক সালফার রূপভেদটা দেখতে পাই। সালফারের যে রূপভেদগুলো আছে সেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বলয়াকার সালফার, একটা হচ্ছে শৃঙ্খল বিশিষ্ট সালফার, আর একটা হচ্ছে ক্ষুদ্র অণুবিশিষ্ট সালফার। রম্বিক সালফার এবং মোনোক্লিনিক সালফার, এবং এই যে দুটো রম্বিক এবং মোনোক্লিনিক, এটা S8 8টা সালফারের পরমাণু থাকে, আর একটা সাইক্লো S6 সালফারও দেখতে পাওয়া যায়, এবং ক্যাটিনা SN, এখানে N দেওয়া হয়েছে কারণ শৃঙ্খল বিশিষ্ট তৈরি হয় এবং অনেকগুলো সালফার পরমাণু একসাথে যুক্ত হয়ে এই শৃঙ্খল বিশিষ্ট ক্যাটিনা S সালফার রূপভেদটা তৈরি করে। কোনো বস্তু, যখন কোনো বস্তু দেখি তখন রেটিনা, এখানে স্পেস হয়ে গেছে, রেটিনায় গঠিত ওই বস্তুর প্রতিবিম্ব কিরূপ প্রকৃতির হয়? সৎ, সমশীর্ষ, অসৎ, নাকি A ও B উভয়? তার প্রতিবিম্ব হয় সৎ প্রতিবিম্ব, ঠিক আছে? রেটিনাতে সৎ প্রতিবিম্ব গঠিত হয়, এবং রেটিনার যেই অঞ্চলে কোনো প্রতিবিম্ব গঠিত হয় না, যেখানে অপটিক নার্ভ গুলো কানেক্ট থাকে, সেই জায়গাটাকে বলা হয় ব্লাইন্ড পয়েন্ট, সেখানে কোনো প্রতিবিম্ব গঠিত হয় না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, একটি অস্বচ্ছ মাধ্যম হলো, অস্বচ্ছ মাধ্যম কোনটা? যেখানে দিয়ে লাইট পাস হতে পারে না। অস্বচ্ছ মাধ্যম এখানে কোনটা? কাঠ হবে অস্বচ্ছ মাধ্যম, জল নয়, কাঠ হবে। এটা ভুল মার্ক করা আছে, আমার অ্যান্সার ভুল মার্ক করা থাকলে অন্য কারো ক্লাসেও দেখছি অ্যান্সার ভুল মার্ক করা হয়ে যাচ্ছে, স্পেলিং মিস্টেক থাকলে স্পেলিং মিস্টেক রয়ে যাচ্ছে। চলুক, আমিও দেখছি, তোমরাও দেখো। নেক্সট কোয়েশ্চেন 15, হীরককে উজ্জ্বল দেখায় কেন? হীরককে উজ্জ্বল দেখায় কারণ হীরকের মধ্যে ঘটে হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। হীরকের প্রতিসরাঙ্ক বেশি, এক তো ঠিক আছে, প্রতিসরাঙ্কের জন্যও তো সেটাকে উজ্জ্বল দেখায়, এবং এতটাই বেশি প্রতিসরাঙ্ক যে তার মধ্যে যে লাইটটা যায় সেই গোটা লাইটটাই কিন্তু রিফ্লেক্ট করে, তার জন্য সেখানে এত উজ্জ্বল দেখায় হীরককে। রামধনু সৃষ্টি হওয়ার কারণ কি? রামধনু সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে আলোর বিচ্ছুরণ এবং প্রতিফলন। আলোর বিচ্ছুরণ এবং প্রতিফলনের ফলে রামধনু সৃষ্টি হয়। একটি সোজা দণ্ডকে যদি কাট করে জলের মধ্যে কিছুটা ডোবানো হয় তাহলে দণ্ডটি বেঁকে গেছে বলে মনে হয়। কেন মনে হয়? কারণ আলোর প্রতিসরণ। যখন এখানে একটা বিকারের মধ্যে একটা দণ্ড রাখা হয় তখন যদি আমরা এখান দিয়ে দেখি, এখান থেকে চোখ লাগিয়ে দেখি, তাহলে দণ্ডটাকে বেঁকা দেখতে পাই, কারণ এই যে লাইটটা, এই লাইটটা সোজা না গিয়ে, যেহেতু এখানটা জল আর এটা হচ্ছে বায়ু, তাই বায়ুটা হচ্ছে লঘু মাধ্যম আর জলটা হচ্ছে ঘন মাধ্যম, তাই লাইটের যে ভেলোসিটি সেটা লঘু মাধ্যমে বেশি হবে, ঘন মাধ্যমে কম হবে। তো লাইটের ভেলোসিটি বেশি হওয়ার জন্য লাইটটা সোজা না গিয়ে বেঁকে যায়, এবং তার ফলে আমরা সেটাকে বাঁকা দেখতে পাই। আলোর বেগ পরিমাপ করেন কে? আলোর বেগ পরিমাপ করেন অপশন এ রোমার। রোমার আলোর বেগ পরিমাপ করেন। একটি লেন্স শূন্য মাধ্যমে অদৃশ্য হলে তার প্রতিসরাঙ্ক কত? একটি লেন্স যদি শূন্য মাধ্যমে অদৃশ্য হয়ে যায় তাহলে তার প্রতিসরাঙ্ক কত হবে? একটি লেন্স যদি শূন্য মাধ্যমে অদৃশ্য হয়ে যায় তাহলে তার প্রতিসরাঙ্ক হবে 1, কারণ প্রতিসরাঙ্ক মানে হচ্ছে প্রথম মাধ্যমে আলোর বেগ আর দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ, যদি তার মধ্যে ডিফারেন্স, প্রতিসরাঙ্ককে আমরা মিউ দিয়ে ডিফাইন করি, মিউ ইকুয়ালস টু প্রথম মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই দ্বিতীয় মাধ্যমে, বা এখানে আমরা বলতে পারি শূন্য মাধ্যমে
আলোর বেগ। প্রতিসরাঙ্কর সংজ্ঞা আমরা কোথা থেকে পাই? স্নেলের সূত্র থেকে পাই, ঠিক আছে, স্নেলের সূত্র থেকে পাই, যেখানে সাইন আই বাই সাইন আর এর যে রেশিও দুটো মাধ্যমের জন্য সেটাকেও মিউ দিয়ে ডিনোট করা হয়। তো এখানে যদি এক হয় তার মানে এই দুটো মাধ্যমে আলোর বেগ হচ্ছে ইকুয়াল, তাহলে সেখানে আমরা তার প্রতিসরাঙ্ক এক বলতে পারবো। একটি পেরিস্কোপ কোন নীতিতে কাজ করে? পেরিস্কোপ কোন নীতিতে কাজ করে? পেরিস্কোপ কাজ করে আলোর প্রতিফলনের নীতিতে। তরলের মুক্ততলের ক্ষেত্রফল হ্রাসের জন্য দায়ী কি? সান্দ্রতা, পৃষ্ঠটান, ব্যাপন নাকি চাপ? তরলের যে মুক্ততল সেখানে ক্ষেত্রফল ডিক্রিজ করে যায়। কেন ডিক্রিজ করে যায়? কারণ এখানে থাকে পৃষ্ঠটান। তরলের যে অণুগুলো রয়েছে তার মধ্যে অ্যাট্রাকশন বল কাজ করে এবং সেই অ্যাট্রাকশন বলের জন্য তার ক্ষেত্রফল ডিক্রিজ করে যায়। একটা তরলকে যদি আমার তার পৃষ্ঠটান বেশি হয় তাহলে সেটা অনেকটা কনসাইজ জায়গাতে থাকবে। যেমন ধরো তুমি একটা জায়গাতে জল নিয়েছো আর একটা জায়গাতে গ্লিসারিন নিয়েছো, গ্লিসারিনের পৃষ্ঠটান অনেক বেশি, তো সেক্ষেত্রে সেটা আরো বেশি কাছাকাছি হয়ে যাবে। বা পারদে আরো বেশি বোঝা যায়, এই পারদটাকে যদি মাঝখান থেকে কেটেও দেওয়া হয় সেটা স্ফেরিক্যাল হয়ে যায় কারণ পৃষ্ঠটানের জন্য। বা ধূমীয়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2S2O7, অপশন ডি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23, সাবান গোলা জলে যদি সাবান যোগ করা হয় তাহলে জলের পৃষ্ঠটান বাড়ে না কমে? কোন লিকুইডে যদি কোনো ইমপিউরিটি মেশানো হয় তাহলে তার পৃষ্ঠটান কমে যায়, ডিক্রিজ করে। কোয়েশ্চেন নাম্বার 24, প্লবতা বা বাউন্সি সবসময় উলম্বভাবে কাজ করে নিচের দিকে নাকি অনুভূমিক দিকে কাজ করে? উলম্বভাবে ওপর দিকে কাজ করে নাকি উলম্বভাবে ওপর বা নিচের দিকে কাজ করে? সবসময় প্লবতা উলম্বভাবে ওপর দিকে কাজ করে, ঠিক আছে। একটা কোনো বডি, সেই বডিটাকে যদি কোনো লিকুইডের মধ্যে রাখা হয়, তাহলে তার যে ওয়েট mg, তার যে ওজন সেটা হচ্ছে w, এটা নিচের দিকে কাজ করে, এবং লিকুইডের যে বাউন্সি ফোর্স বা প্লবতা সেটা হচ্ছে ওপর দিকে কাজ করে, এবং এই দুটো ফোর্স ব্যালেন্স করে সেই বস্তুটা ভাসতে পারে অথবা ডুবে যেতে পারে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25, রং করা তুলিকে জলে ডুবিয়ে বাইরে আনলে আঁশগুলো পরস্পরের গায়ে লেগে থাকে, কারণ কি? এখানেও কারণ হচ্ছে পৃষ্ঠটান। যে লিকুইডটা রয়েছে ওই যে লিকুইডটা একে অপরের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে এবং সেই অ্যাট্রাকশন ফোর্সের জন্য তারা একে অপরের গায়ে লেগে থাকে। যখন ড্রাই হয়ে যায় লিকুইডটা চলে যায়, আবার দেখবে আলাদা আলাদা হয়ে যায়। একটি ব্লেড জলের ওপর ভাসছে মূলত কিসের জন্য? একটা ব্লেড জলের ওপর ভাসে মূলত পৃষ্ঠটানের জন্যই ভাসে। বাতাসে ভাসমান সাবানের বুদবুদ সর্বদাই গোলাকার হয়, কারণ কি? এর কারণও হচ্ছে পৃষ্ঠটান, এটাও পৃষ্ঠটানের জন্যই সেটা গোলাকার হয়ে যায়। এর আর একটা কোয়েশ্চেন আসে যে বৃষ্টি ফোঁটার জল গোলাকার হয় কেন? কারণ বৃষ্টি ফোঁটার জলের মধ্যেও পৃষ্ঠটান কাজ করে, যার জন্য সেটা গোলাকার দেখায়। 28, সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান কত হয়? সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান 0 হয়। যে ক্রিটিক্যাল টেম্পারেচার রয়েছে সেই ক্রিটিক্যাল টেম্পারেচারে তরলের পৃষ্ঠটান 0 হয়। বার্নৌলির উপপাদ্য যে নীতির উপর প্রতিষ্ঠিত? বার্নৌলির উপপাদ্য প্রতিষ্ঠিত হচ্ছে শক্তির সংরক্ষণের উপর প্রতিষ্ঠিত। দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ালে ব্যক্তি ট্রেনের দিকে চলে যাওয়ার যে ঘটনা সেটাকে কোন সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়? এটাকেও বার্নৌলির উপপাদ্য দ্বারাই ব্যাখ্যা করা যায়। যে ট্রেনের মধ্যে যখন একটা দ্রুতগামী ট্রেন যাচ্ছে তার আশপাশের যে এয়ারটা রয়েছে সেই এয়ারটাও ওই ট্রেনটার সাথে মুভ করছে এবং সেখানে একটা লো প্রেসার ক্রিয়েট হচ্ছে, তার জন্য সেটার দিকে অ্যাট্রাক্টেড হয়ে যায়। এটা বার্নৌলির থিওরেম দিয়ে প্রুভ করা যায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 31, নিচের কোন অক্ষরের পার্শ্ব পরিবর্তন হবে না? ল্যাটারাল ইনভার্সন হবে না। কোন অক্ষরের হবে না? এখানে দেখো এম যে অক্ষরটা আছে সেটা ল্যাটারাল ইনভার্সন হবে না। এখানে মিরর রাখলে এটা সেম এমই হবে। এখানে মিরর রাখলে কি হবে? এটা এইদিকে হয়ে যাবে, ই হয়ে যাবে। এখানে যদি মিরর রাখি তাহলে এটা এদিকে সি হয়ে যাবে। এখানে মিরর রাখলে এটা এদিকে বি হয়ে যাবে। তো প্লেন মিররের ক্ষেত্রে আমরা যে ল্যাটারাল ইনভার্সন দেখতে পাই সেটা এম এর ক্ষেত্রে হবে না। এবার এরকম কিছু ওয়ার্ড আছে ডাব্লিউ, এম, তারপর হচ্ছে এস এর ক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে, এরকম ও, এরকম কিছু ওয়ার্ড আছে যাদের ক্ষেত্রে ল্যাটারাল ইনভার্সন দেখতে পাওয়া যায় না। বায়ুর সাপেক্ষে জলের সংকট কোণ কত? বায়ুর সাপেক্ষে জলের সংকট কোণ, এটা একদম মনে রাখার মতো কোয়েশ্চেন, কিছু থিওরি এখানে নেই। 48.6 ডিগ্রি। সংকট কোণ কাকে বলছে? সংকট কোণ হচ্ছে কোনো একটা দুটো মাধ্যমের মধ্যে যেই কোণে লাইটটা পড়লে সেটা রিফ্লেক্ট হচ্ছে, মানে প্রতিসরণ হচ্ছে, সেটাকে আমরা সংকট কোণ বলছি, ঠিক আছে। সংকট কোণের থেকে বেশি কোণ যদি হয়ে যায় আপাতন কোণ, তাহলে সেটা আবার সেই মাধ্যমেই ফিরে আসে। এটা দিয়েও কোয়েশ্চেন আছে, আমরা ডিসকাস করবো।
33, একটি সরল পেরিস্কোপের সমতল দর্পণ কত ডিগ্রি কোণে থাকে? সরল পেরিস্কোপের সমতল দর্পণ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এটা আমরা অলরেডি আগের ক্লাসেও পড়েছি। 34, চারপাশে অপ্রভ বস্তুগুলিকে আমরা দেখতে পাই, কারণ কি? কারণ হচ্ছে তার বিক্ষিপ্ত প্রতিফলন। বিক্ষিপ্ত প্রতিফলনের জন্যই যে সমস্ত অপ্রভ বস্তু আছে সেগুলোকে দেখতে পাচ্ছি, কারণ তাদের সারফেসটা স্মুথ নয়, বিক্ষিপ্ত সারফেস, সেখানে লাইট পড়ছে এবং বিক্ষিপ্ত প্রতিফলন হচ্ছে। 35, প্রতিসরণ কোণের সর্বোচ্চ মান কত? প্রতিসরণ কোণের সর্বোচ্চ মান হতে পারে 90 ডিগ্রি। তরলের কোন ধর্মের জন্য ল্যাম্পের পোলতের মধ্যে দিয়ে তেল উঠে আসে? কোনটার জন্য? যে আমরা হারিকেন বা লম্প আগে জ্বালানো হতো, এখন আর জ্বালানো হয় না, তো সেখানে যে তেলটা উপরে উঠে এসে জ্বলতে থাকে সেটা কোন ধর্মের জন্য হয়? সেটা হয় পৃষ্ঠটানের জন্য, ঠিক আছে, পৃষ্ঠটানের জন্য। এই দেখো এইটাতে চলে এসছে ছবিটা, আগের কোয়েশ্চেনের ছবিটা, রিফ্লেকশন এন্ড রিফ্র্যাকশন। এটা হচ্ছে যখন অ্যাঙ্গেল ইনসিডেন্ট ইকুয়াল টু দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তখন কি হচ্ছে না এই জায়গাটাতে প্লেন এর মিরর দিয়ে চলে যাচ্ছে, এবং যখন when the angle incident is greater than the critical angle all light undergoes the reflection, যখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হচ্ছে তখন সেই মাধ্যমে চলে আসছে, যখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে কম হচ্ছে তখন যখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান হচ্ছে তখন এই মাধ্যমের তল বরাবর যাচ্ছে, আর যখন 90 ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি হলে সোজা বেরিয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন 37, নির্দিষ্ট উষ্ণতা থেকে একটি বল ছেড়ে দেওয়া হলো, মাটির সঙ্গে তার সংস্পর্শ সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে বলটি লাফিয়ে পূর্বাপেক্ষা কম উচ্চতায় উঠবে, পূর্বের উচ্চতায় থাকবে, পূর্ব থেকে অধিক উচ্চতায় উঠবে, নাকি উচ্চতা স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে না? কমপ্লিট ইলাস্টিক একটা কলিশন হলো, এবং কমপ্লিট ইলাস্টিক কলিশন হওয়ার পর পূর্ব থেকে কম উচ্চতায় উঠবে। একটা বলকে ফেলা হলো একটা সার্টেন ডিস্টেন্স থেকে, সেটা পড়ার পরে যখন উঠবে সেটা আর সেম উচ্চতায় উঠতে পারবে না, ঠিক আছে, কারণ তার কিছুটা শক্তি লস হয়ে যাবে এবং সেটা পূর্বাপেক্ষা কম উচ্চতায় উঠবে। 38, সর্বাধিক স্থিতিস্থাপক বস্তু কোনটি? রাবার, ইস্পাত, রূপো নাকি কাঁচ? সর্বাধিক স্থিতিস্থাপক বস্তু হচ্ছে এখানে ইস্পাত। ইস্পাত হচ্ছে সর্বাধিক স্থিতিস্থাপক বস্তু। একটি তরলের সান্দ্রতা তাপমাত্রা বৃদ্ধিতে বাড়ে, তাপমাত্রা বৃদ্ধিতে কমে, তাপমাত্রার উপর নির্ভর করে না, নাকি চাপ বৃদ্ধিতে কমে যায়? সান্দ্রতা তাপমাত্রা বৃদ্ধিতে কমে যায়, ঠিক আছে, তাপমাত্রা যদি ইনক্রিজ করা হয় তাহলে সান্দ্রতা কমে যায়, কারণ তাপমাত্রা যখন ইনক্রিজ করবে মলিকিউলগুলো আরো বেশি এনার্জি পাবে, এবং সান্দ্রতা কি করছে? গতির এগেনস্টে কাজ করছে। একটা গতির এগেনস্টে কাজ করছে সান্দ্রতা বা ভিসকোসিটি। যখন মলিকিউলগুলো এনাফ এনার্জি পাবে তখন কিন্তু তারা এই সান্দ্রতাটাকে কিছুটা হলেও ওভারকাম করতে পারবে, তাই সান্দ্রতা কমে যাবে। 40, কোন বিস্তৃত 40, কোন বিস্তৃত বস্তু সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের আকার কি হবে? এখানে ছবিটা আগেই চলে এসছে, বস্তুটি প্রতিবিম্বের আকারের সমান হবে, সমান দৈর্ঘ্যের হবে, এবং সেখানে এখান থেকে মিরর থেকে অবজেক্টের যে ডিস্টেন্স হবে মিরর থেকে ইমেজেরও সেম ডিস্টেন্স হবে। 41, নদী থেকে সমুদ্রে গেলে জাহাজ কিছুটা ভেসে ওঠে, তার কারণ কি? কারণ হচ্ছে নদীর জল থেকে সমুদ্রের জল নোনা এবং অধিক ঘনত্ব, তাই এই ঘনত্ব বেশি হওয়ার জন্য সমুদ্রের জল বেশি প্লবতা বা বাউন্সি ফোর্স দিতে পারে, ঠিক আছে। প্লবতা বা বাউন্সি ফোর্স সেটা ডেন্সিটির উপর নির্ভর করে, একটু আগে যেটা দেখলাম, যেটা হচ্ছে তরল দিচ্ছে সেই যে প্লবতা সেটা ইনক্রিজ করে যায়, যেহেতু ডেন্সিটি ইনক্রিজ করে যায়, তার জন্য নদী থেকে যখন সমুদ্রে জাহাজ যায় তখন কিছুটা ভেসে ওঠে। এই সেম কনসেপ্টে আরো কোয়েশ্চেন আসে যে একটা লোহার পেরেককে যদি আমি জলের মধ্যে ফেলি সেটা ডুবে যায়, কিন্তু লোহার তৈরি জাহাজ সেটা ভাসছে কিভাবে? সেটা ভাসছে কারণ ওই লোহার তৈরি জাহাজের যে ভেতরে যে এয়ারটা রয়েছে সেটা অ্যাজ এ হোল ওই জাহাজের ডেন্সিটিটাকে ডিক্রিজ করে দিচ্ছে, এবং ডেন্সিটি ডিক্রিজ করে দেওয়ার জন্য তার যে এফেক্টিভ মাস একটা সার্টেন পয়েন্টে আসছে না, মাসটা অনেকটা জায়গায় চাড়িয়ে যাচ্ছে, যার ফলে বাউন্সি ফোর্সটা ওটা কাজ করতে পারছে এবং সেটা ভাসছে। যেমন ভাবে তুমি যদি সোজা ঝাঁপ মারো তাহলে ডুবে যাবে, কিন্তু তুমি যদি সাঁতার কাটো তাহলে কিন্তু সাঁতার কাটছো তখন বাউন্সি ফোর্সটা যদি ব্যালেন্স করা হয় তাহলে কিন্তু সেটা ভেসে থাকতে পারছো। যেমন ভাবে ডেড সির প্লাবতা বা স্যালিনিটি এত বেশি, ডেড সিতে কেউ কোনোদিন ডোবে না, সবাই ফ্লোট করবে, তার প্লাবতা এবং তার স্যালিনিটি এতটাই বেশি। কোয়েশ্চেন নাম্বার 42, বৃষ্টির জল পরে ভিজে রাস্তায় বেশি গতিবেগ দিয়ে গাড়ি চালানো অসুবিধাজনক হয়ে পড়ে, তার কারণ কি? কারণ হচ্ছে গাড়ির ওপর
অত্যাধিক বল প্রয়োগ করা যায় না, ঘর্ষণ শূন্য হয়ে যায়, ঘর্ষণ বেড়ে যায় নাকি ঘর্ষণ কমে যায়? ঘর্ষণ কমে যায়। কারণ কি না, যখন একটা পিচ রাস্তা রয়েছে বা রাস্তা রয়েছে, তার যে সারফেসটা, সেই সারফেসটা এবড়ো খেবড়ো, এবং যখন এর উপর জল পড়ছে সারফেসটা কিছু অংশে স্মুথ হয়ে যাচ্ছে, যত স্মুথ সারফেস হবে তত তার ফ্রিকশন কম হবে। তাই বৃষ্টির পরে যখন ভিজে রাস্তা হয়ে যায় তার ফ্রিকশন কমে যায়, যার জন্য অসুবিধাজনক হয়ে পড়ে, বেশি স্লিপ করে, স্কিড করে বেশি। 43, একটি সুতির কাপড় এক প্রান্ত একটি গ্লাসের জলে নিমজ্জিত থাকলে কাপড়টি ভিজে যায়, তার কারণ কি? তার কারণ হচ্ছে কৈশিক ক্রিয়া। কাপড়ের মধ্যে যে সুতোগুলো রয়েছে তার মধ্যে কৈশিক ক্রিয়ার মাধ্যমে জলটা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, মানে কাপড়ের মধ্যে, কাপড় থেকে বেরিয়ে চলে যাবে না। সালফারের একটি গুরুত্বপূর্ণ সালফেট আকরিক কোনটি? গুরুত্বপূর্ণ সালফেট আকরিক কপার পাইরাইটিস, জিঙ্ক ব্লেন্ড, জিপসাম নাকি গ্যালেনা? সালফারের একটি গুরুত্বপূর্ণ সালফেট আকরিক জিজ্ঞেস করেছে, সঠিক উত্তর হচ্ছে জিপসাম। এটা সালফেট আকরিক, বাকিগুলো কোনোটাই কিন্তু সালফেট আকরিক নয়। এখানে মেটাল এবং তার ওর এবং কম্পোজিশন দেওয়া রয়েছে, যেটা যখন পিডিএফটা প্রোভাইড করবো তখন তোমরা এই চারটা দেখে নিও। যেমন অ্যালুমিনিয়াম বক্সাইড, ক্রায়োলাইট, এগুলো ইম্পর্টেন্ট। আয়রনের হেমাটাইট, ম্যাগনেটাইট, আয়রন পাইরাইটিস, লিমোনাইট ইম্পর্টেন্ট, ইনক্লুডিং কম্পোজিশন, মানে ফর্মুলাগুলো দেখতে হবে। কপারের ক্ষেত্রে কপার পাইরাইটিস, তারপর কপার গ্ল্যান্স, কিউপ্রাইট, এগুলো ইম্পর্টেন্ট। জিঙ্কের ক্ষেত্রে ক্যালামাইন এবং জিঙ্ক ব্লেন্ড, এই দুটো ইম্পর্টেন্ট। লেডের ক্ষেত্রে গ্যালেনা ইনক্লুডিং ফর্মুলা। টিন হচ্ছে তোমার টিন স্টোন, SnO2। সিলভারের ক্ষেত্রে সিলভার গ্লান্স, Ag2S। তারপর হচ্ছে তোমার এখানে হর্ন সিলভার, AgCl, এটাও ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 49, নিচের কোন অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়? মিউরিয়েটিক অ্যাসিড বলা হয় হাইড্রোজেন ক্লোরাইড বা HCl কে। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে শুষ্ক করতে কোনটি ব্যবহার করা হয়? HCl কে শুষ্ক করতে ব্যবহার করা হয় ফসফরাস পেন্টক্সাইড, P2O5। এখন যেহেতু সামনে এক্সাম, সানডেতে এক্সাম আছে, যারা সানডের এক্সামে ক্লাস দেখছো, যদি কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প করতে না পারো নিয়ে বসে যেও না, যেটুকু হচ্ছে সেটুকু করে নাও, তারপরে দেখা যাবে, পরীক্ষা দিয়ে এসো, তারপরে নেক্সট এক্সামে দেখা যাবে, আমরা ডিটেল থিওরি ক্লাস করবো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 51, পরীক্ষাগারে HCl প্রস্তুতিতে সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় না কেন? HCl প্রিপারেশনে সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে HNO3 ব্যবহার করা হয় না কেন? কারণ HNO3 দুর্বল অ্যাসিড, HNO3 দামি বলে, HNO3 তীব্র বিজারক পদার্থ হয়, HCl গ্যাসকে বিজারিত করে দেবে বলে, নাকি HNO3 তীব্র জারক পদার্থ হয় তা HCl কে জারিত করে দেবে বলে? কোয়েশ্চেন আমি বানিয়েছি লিটারেলি, ঠিক আছে, এটা PYQ এর কোয়েশ্চেন নয়, বাট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি লিটারেলি বানিয়েছি, মানে তোমার বই থেকে দেখে ফর্ম করেছি। তো প্রথম দুটো অপশন তো তোমরা ইজিলি এলিমিনেট করতে পারবে, বিকজ HNO3 HCl এর থেকে, H2SO4 এর থেকেও হাইলি অ্যাসিডিক এবং দুর্বল অ্যাসিড তো নয়। তো এখানে বিজারক না জারক, HNO3 হচ্ছে তীব্র জারক পদার্থ যা HCl গ্যাসকে জারিত করে দেবে, যার জন্য HNO3 ইউজ করা হয় না, সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয়। কোয়েশ্চেন নাম্বার 53, নিচের কোন মৌলটি সবচেয়ে হালকা এবং কোনো নিউট্রন নেই? সব থেকে হালকা, কোনো নিউট্রন নেই। কোনো নিউট্রন নেই তো একটাই পরমাণু আছে, হাইড্রোজেন। আচ্ছা, আগে না 52 কোয়েশ্চেন নাম্বারটা বাদ গেছে, 52 ওই যে একটা রিপিট হয়েছে, যার জন্য নাম্বারিং এ গন্ডগোল হয়েছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 54, স্পর্শ বা কন্ট্যাক্ট পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরিতে অনুঘটক হিসেবে কি ব্যবহার করা হয়? অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় ভ্যানেডিয়াম পেন্টক্সাইড, V2O5। স্পর্শ পদ্ধতিতে বা কন্ট্যাক্ট পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে V2O5 ইউজ করা হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 55, এখানে হচ্ছে সালফিউরিক অ্যাসিডের অপর নাম কি? সালফিউরিক অ্যাসিডের অপর নাম হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল। অ্যান্সারটা মার্ক কি করা আছে? oil of vitriol. কোয়েশ্চেন নাম্বার 55, সালফিউরিক অ্যাসিডের অপর নাম কি? সালফিউরিক অ্যাসিডের অপর নাম হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল। আগের দিন আমরা ব্লু ভিট্রিয়ল পড়েছি, কপার সালফেট .7H5H2O। দেন তারপর আমরা হোয়াইট ভিট্রিয়ল পড়েছি, রেড ভিট্রিয়ল পড়েছি, গ্রিন ভিট্রিয়ল পড়েছি। অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় H2SO4। তোমরা বলবে অয়েল অফ উইন্টার গ্রিন কাকে বলা হয়? অয়েল অফ উইন্টার গ্রিন কাকে বলা হয়? কোয়েশ্চেন রইলো তোমাদের জন্য, কমেন্ট সেকশনে উত্তর করবে।
56, কোন অ্যাসিডের সঙ্গে নাইট্রোজেন ডাইঅক্সাইড দ্রবীভূত অবস্থায় থাকলে তাকে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড বলা হয়? ধূমায়মান নাইট্রিক অ্যাসিডের সংকেত আজকে পড়লাম। এবং কোন অ্যাসিড মিশ্রিত থাকলে তাকে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড বলা হয়? সেটা হচ্ছে গাঢ় নাইট্রিক অ্যাসিড যদি মিশ্রিত থাকে তাহলে সেটাকে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড বলা হয়। নাইট্রোজেন ডাইঅক্সাইডের সঙ্গে গাঢ় নাইট্রিক অ্যাসিড যখন মিক্স হয়ে থাকছে সেটাকে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড বলা হচ্ছে। 57, নিউটনের প্রথম গতিসূত্রকে কোন সূত্র বলা হয়? নিউটনের প্রথম গতিসূত্রকে বলা হয় ল অফ ইনার্শিয়া অথবা জাড্য, যেটা আমি প্রথমেই বলছিলাম যে কোনো একটা বস্তু তাকে যদি বাইরে থেকে বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু সবসময় চিরকাল সমবেগে গতিশীল অবস্থায় থাকবে। এটা হচ্ছে নিউটনের ফার্স্ট ল। এবং নিউটনের ফার্স্ট ল থেকে আমরা জাড্য বা ইনার্শিয়ার কনসেপ্ট পাই, যেটা হচ্ছে একটা প্রবণতা বা একটা ধর্ম, কোনো একটা স্থির বস্তু স্থির হয়ে থাকার ধর্ম বা কোনো একটা গতিশীল বস্তুর গতিশীল হয়ে থাকার ধর্ম, সেটাই হচ্ছে ইনার্শিয়া বা জাড্য। 58, শব্দের তীব্রতা পরিমাপ করা হয় কোনটির মাধ্যমে? শব্দের তীব্রতা বা ইন্টেন্সিটি পরিমাপ করা হয় ডেসিবেলে। ইন্টেন্সিটি ডিফাইন কে করে অ্যামপ্লিটিউড ডিফাইন করে ইন্টেন্সিটি, আর ফ্রিকোয়েন্সি ডিফাইন করে পিচ। ঠিক আছে, অ্যামপ্লিটিউড অফ দ্য সাউন্ড ওয়েভ ডিফাইন দ্য ইন্টেন্সিটি। অ্যামপ্লিটিউড কিভাবে মাপি? যে একটা ওয়েভ সেটা তার মিন পজিশন থেকে কতটা গেছে সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড। এই একটা ওয়েভ আর এটা একটা ওয়েভ, এখানে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে অ্যামপ্লিটিউড। তাহলে যার অ্যামপ্লিটিউড বেশি হবে তার ইন্টেন্সিটি বেশি হবে। আর ফ্রিকোয়েন্সি কোনটা? ফ্রিকোয়েন্সি হচ্ছে এই একটা ওয়েভ আর একটা হচ্ছে এই ওয়েভ। তো এই যে পার্টিকুলার একটা লেন্থে কতগুলো ওয়েভ রিপিট হচ্ছে বা কতগুলো সাইকেল রিপিট হচ্ছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, সেটার ইউনিট হচ্ছে হার্জ। ওকে, বা সেকেন্ড ইনভার্স। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 59, ম্যাক সংখ্যা কিসের অনুপাত? ম্যাক সংখ্যা হচ্ছে কোনো বস্তুর গতি এবং সেই মাধ্যমে শব্দের গতির অনুপাত হচ্ছে ম্যাক সংখ্যা বা ম্যাক নাম্বার। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন 60, মানুষের শ্রবণ ক্ষমতার ঊর্ধ্বসীমা 20,000 হার্টজের বেশি কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কি বলা হয়? আমাদের শ্রবণ সীমা হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত। এটা হচ্ছে মানুষের শ্রবণ সীমা। এই শ্রবণ সীমা বা শ্রাব্যতার ঊর্ধ্বসীমার যে শব্দ সেগুলোকে বলা হয় আলট্রাসোনিক সাউন্ড। ঠিক আছে, আলট্রাসোনিক সাউন্ড এটা হচ্ছে অডিবল সাউন্ড 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত, এটা হচ্ছে অডিবল রেঞ্জ। আর 20 হার্টজ গ্রেটার দেন 20 হার্টজ যখন হচ্ছে সেটাকে বলা হচ্ছে আলট্রাসনিক। ঠিক আছে, ইনফ্রাসনিক কোনটা? ইনফ্রাসনিক লোয়ার হলে 20 হার্টজের লোয়ার যেটা। 61, কোনো বস্তুর গতি যখন সেই মাধ্যমে শব্দের গতির চেয়ে বেশি হয় তখন সেই গতিকে কি বলা হয়? সেই গতিকে বলা হয় সুপারসনিক বলা হয়। যে সমস্ত জেট প্লেন গুলো যায় সেটা যদি শব্দের গতির থেকে বেশি হয় তখন সেটাকে সুপারসনিক বলা হয়। যে ব্রাহ্মোস মিসাইল আছে, ব্রাহ্মোস মিসাইল হচ্ছে একটা সুপারসনিক ক্রুজ মিসাইল। ম্যাক সংখ্যা 5 বা তার বেশি গতিকে কি বলা হয়? তার বেশি গতিকে বলা হয় হাইপারসনিক। তাহলে আমরা কি পেলাম? একটা হচ্ছে আলট্রাসনিক, তারপরে হচ্ছে সুপারসনিক, তারপরে হচ্ছে হাইপারসনিক। ঠিক আছে, হাইপারসনিক যে ব্রাহ্মোস মিসাইল আছে তার ম্যাক নাম্বার হচ্ছে 2.8, তাহলে সেটাও কিন্তু সুপারসনিক মিসাইলের মধ্যে পড়ছে। এখানটা মুছেই দিই, কেমন একটা বাজে বিচ্ছিরি দেখতে লাগছে। ঠিক আছে, তো আলট্রাসনিক, তারপর হচ্ছে সুপারসনিক, তারপর হচ্ছে হাইপারসনিক। ব্রাহ্মোস যে মিসাইল আছে সেটার ম্যাক নাম্বার হচ্ছে 2.8 থেকে 3 এর মধ্যে, এবং যেটা হচ্ছে একটা খুব হাই স্পিড ক্রুজ মিসাইল। সে নো টু ক্রুজ, কারো কিছু মনে পড়লো? সে নো টু ক্রুজ। পেনও লিখছে না, লিখতে চাই না। আই এম নট এগেইনস্ট দ্য আরিয়ান খান। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন প্রাণী আল্ট্রাসনিক তরঙ্গ ব্যবহার করে নিজেদের পথ চিহ্নিত করে? আল্ট্রাসনিক তরঙ্গ ব্যবহার করতে পারে বাদুড়। ঠিক আছে, বাদুড় কি করে? বাদুড় আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি পাঠায় এবং সেখানে তার যে প্রে থাকে বা কোনো অবজেক্ট থাকে সেখান থেকে রিফ্লেক্ট হয়ে আসে, তখন সে বুঝতে পারে যে এখানে কোনো একটা বস্তু রয়েছে। ওকে,
হাতি তিমি এরা হচ্ছে তোমার ইনফ্রাসনিক, হাতি তিমি যে লার্জ ম্যামলস আছে এরা ইনফ্রাসনিক সাউন্ড শুনতে পায়, ঠিক আছে। ডলফিন এরা যে লার্জ ম্যামলস আছে তারা ইনফ্রাসনিক সাউন্ড শুনতে পায়। আলো কি ধরনের তরঙ্গ? আলো হচ্ছে তির্যক এবং অনুপ্রস্থ তরঙ্গ। 65 নিচের কোন তরঙ্গ শূন্যস্থানের মধ্যে যেতে পারে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না? শব্দ তরঙ্গ, জল তরঙ্গ, ভূমিকম্পের তরঙ্গ নাকি আলোক তড়িৎ চুম্বকীয় তরঙ্গ? কোনটা হবে কিন্তু সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন ডি। আলো হচ্ছে একটা, কি হলো কোয়েশ্চেন আগে চলে গেল। আচ্ছা, আলো হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এবং একটা যেটা তোমার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। সরি, আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। আলো বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যেটা কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 66। নিচের কোন যন্ত্রটি ক্যাথোড রশ্মি ব্যবহার হয়? কোন যন্ত্রে ক্যাথোড রশ্মি বা ক্যাথোড রে ইউজ হয়? টেলিভিশন যে পিকচার টিউব আছে সেই টেলিভিশনের পিকচার টিউবে ক্যাথোড রশ্মি ব্যবহার করা হয়। 67 ক্যাথোড রশ্মি প্রকৃতপক্ষে কিসের স্রোত? ক্যাথোড রশ্মি প্রকৃতপক্ষে ইলেকট্রনের স্রোত। ক্যাথোড রে সম্পর্কে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। ইলেকট্রনের স্রোত, ক্যাথোড রশ্মি ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তীব্র বেগে ধাবিত থাকে, কারণ অ্যানোড হচ্ছে পজিটিভলি চার্জ এবং ক্যাথোড হচ্ছে নেগেটিভলি চার্জ। এই ক্যাথোড থেকে তৈরি হয় ক্যাথোড রে যেটা অ্যানোডের দিকে যায়, অ্যানোড থেকে তৈরি হয় অ্যানোড রে যেটা পজিটিভলি চার্জ হয় যেটা ক্যাথোডের দিকে আসে। ক্যাথোড রশ্মি ঋণাত্মক তড়িৎ আধানযুক্ত, অ্যানোড রশ্মি ধনাত্মক তড়িৎ আধানযুক্ত। এই রশ্মিগুলি সরল রেখায় গমন করে। ক্যাথোড রশ্মি পাতলা পাত ভেদ করতে পারে এবং এদের ভরবেগ আছে। টেলিভিশন পিকচার টিউব কুনিজ নলে এক্স রে উৎপাদনে এই রশ্মি ব্যবহার করা হয়। নেক্সট কোয়েশ্চেন 68। এক্স রশ্মি প্রকৃতপক্ষে কি ধরনের তরঙ্গ? যান্ত্রিক তরঙ্গ, শব্দ তরঙ্গ, ক্ষুদ্র তরঙ্গ বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নাকি অনুদৈর্ঘ্য তরঙ্গ? এক্স রশ্মি প্রকৃতপক্ষে একটা ক্ষুদ্র তরঙ্গ বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এক্স রশ্মির ক্যারেক্টারিস্টিক দেওয়া রয়েছে। এক্স রশ্মির নিস্তড়িত, নো ইলেকট্রিক্যাল চার্জ, চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। এক্স রশ্মি সরল রেখায় গমন করে, কোনো মিডিয়াম দরকার হয় না প্রবাহিতর জন্য, কারণ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটা, এবং এর কোনো ভরবেগ নেই, মাসলেস, কিন্তু ভর নেই কিন্তু ভরবেগ আছে। ফটোগ্রাফিক প্লেটে ক্রিয়া করে সফট এক্স রে এবং কঠিন এক্স রে, হার্ড এক্স রে। সফট এক্স রে এর ক্ষেত্রে ভেদন ক্ষমতা কম এবং হার্ড এক্স রে ভেদন ক্ষমতা বেশি। চিকিৎসা ক্ষেত্রে রোগ নিরাময়ে এক্স রে ব্যাপকভাবে ব্যবহার করা হয় এবং বিভিন্ন জায়গায় এক্স রের জন্য ব্যবহার করা হয়। ফটো ইলেকট্রিক ক্রিয়াও দেখায়। 69 কোন বিশেষ ধাতুর উপর এক্স রশ্মি পড়লে যদি ধাতু থেকে ইলেকট্রন নির্গত হয় তাহলে এই ঘটনাকে কি বলা হয়? যদি আগের স্লাইডটা কেউ ভালো করে দেখে থাকো এটার উত্তর করতে পারবে। এটাকে বলা হয় ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। নেক্সট কোয়েশ্চেন, আলোক তড়িৎ ক্রিয়া কে আবিষ্কার করেন? ভালো করে কোয়েশ্চেনটা দেখবে। আলোক তড়িৎ ক্রিয়া কে আবিষ্কার করেন? নিলস বোর, আর্নস্ট রাদারফোর্ড, হেনরিচ ম্যাক্স নাকি ম্যাক্স প্ল্যাঙ্ক? আলোক তড়িৎ ক্রিয়া আবিষ্কার করে হেনরিচ হার্জ, ঠিক আছে। হার্জ আবিষ্কার করে আলোক তড়িৎ ক্রিয়া। এবং আলোক তড়িৎ ক্রিয়াকে কোয়ান্টাম তত্ত্বের ভিত্তিতে সফলভাবে ব্যাখ্যা করেন অ্যালবার্ট আইনস্টাইন, যেটার জন্য তিনি নোবেল প্রাইজও পেয়েছিলেন। ফটো ইলেকট্রিক এফেক্টের জন্যই তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন 72। আলোক তড়িৎ ক্রিয়ায় নির্গত ইলেকট্রনগুলির গতিশক্তি কিসের উপর নির্ভর করে? দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রনস ইন দ্য ফটো ইলেকট্রিক এফেক্ট ডিপেন্ডস অন only the frequency of the incident light. আপাতিত আলোর কম্পাঙ্কের উপর নির্ভর করে, ইন্টেন্সিটির উপর নির্ভর করে না। তুমি কত জোর আলো দিচ্ছ, তীব্র আলো দিচ্ছ তার উপর নির্ভর করে না। ধাতুর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপরে নির্ভর করে না। দ্য ফ্রিকোয়েন্সি শুড বি ম্যাচ, তবেই সেটা ইলেকট্রনকে ইজেক্ট করে নিয়ে আসতে পারবে। মানে যেই ফ্রিকোয়েন্সির ইলেকট্রন ওখানে আছে সেই ফ্রিকোয়েন্সির লাইট ওখানে লাগবে, তবেই সেই ইলেকট্রনটা ইজেক্ট হয়ে আসবে। 73 আলোক তড়িৎ ক্রিয়ার ফলে ধাতু পৃষ্ঠ থেকে কি নির্গত হয়? ইলেকট্রন নির্গত হয়। এটা আবার বলার কি আছে? এই যে ফটো ইলেকট্রিক এফেক্ট, ইনসিডেন্ট লাইট আসছে, এখানে যে ইলেকট্রন গুলো রয়েছে যদি ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যায় তখন সেটা ইজেক্টেড ইলেকট্রন গুলোকে ইজেক্ট করবে এবং সেগুলোকে আমরা কি বলবো? সেই ইজেক্টেড ইলেকট্রন গুলোকে বলা হবে ফটো ইলেকট্রন এবং তাদের যে এনার্জি সেগুলো কোয়ান্টাইজ থাকবে। এবং এখান থেকে আমরা পাই যে ইলেকট্রনের একটা
যে নির্দিষ্ট শক্তি আছে সেটা কন্টিনিউয়াস না, ডিসক্রিট, মানে সেটা একটা ডিফাইন করা আছে যে এই ইলেকট্রনটার এতটাই শক্তি আছে, এবং সেটা হোল নাম্বার হতে হবে, হয় 1 হবে নয় 2 হবে, কোনো পয়েন্ট কিছু হবে না। 74, আলোক তড়িৎ ক্রিয়ার জন্য কোনো ধাতুর ক্ষেত্রে যে সর্বনিম্ন কম্পাঙ্কের আলোর প্রয়োজন হয় তাকে কি বলা হয়? ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি বা সংকট কম্পাঙ্ক, বিকিরণ ফ্রিকোয়েন্সি বা রেডিয়েশন ফ্রিকোয়েন্সি, সূচক কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক যেটাকে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলছি, নাকি সর্বাধিক কম্পাঙ্ক। যে মিনিমাম ফ্রিকোয়েন্সিটা রিকোয়ার হয় একটা ইলেকট্রনকে যে প্লেট রয়েছে সেই প্লেট থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য, সেটাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির কম হলে কিন্তু যতই তুমি তীব্র লাইট দাও কোনো ইলেকট্রন পাত থেকে বেরোবে না। 75, আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে নির্গত ইলেকট্রনের সংখ্যা কিসের সমানুপাতিক? যে ইলেকট্রন বেরোবে, কতগুলো ইলেকট্রন বেরোবে সেটা কার উপর নির্ভর করছে? সেটা নির্ভর করছে ইন্টেন্সিটির উপর, দ্য ইন্টেন্সিটি অফ দ্য লাইট। তাহলে আমরা এখানে কি দেখলাম? ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে যে ইলেকট্রন বেরোবে কি বেরোবে না। যদি ফ্রিকোয়েন্সি ম্যাচ করে তাহলে ইলেকট্রন বেরোবে। এবার সেম ফ্রিকোয়েন্সি দুটো আলাদা ইন্টেন্সিটির যদি আমরা লাইট ফেলি, তাহলে সেম ফ্রিকোয়েন্সি যার ইন্টেন্সিটি বেশি সে বেশি ইলেকট্রন নিয়ে বেরোবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? একটা হচ্ছে তোমার কোয়েশ্চেন যে কার উপর নির্ভর করছে ইলেকট্রন বেরোনো বা না বেরোনো, সেটা নির্ভর করছে ফ্রিকোয়েন্সির উপর, কিন্তু কতটা ইলেকট্রন বেরোবে বা কতটা কম ইলেকট্রন বেরোবে সেটা ডিপেন্ড করছে ইন্টেন্সিটির উপর। প্রথমে তো ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে হবে ভাই, ফ্রিকোয়েন্সি ম্যাচ করার পরে দেখবো যে যার ইন্টেন্সিটি বেশি সেখানে বেশি ইলেকট্রন বেরোচ্ছে, যার ইন্টেন্সিটি কম সেখানে কম ইলেকট্রন বেরোচ্ছে। পর্যায় সারণীর কোন অংশে ধাতু অধাতু ধাতুকল্পের বৈশিষ্ট্য দেখা যায়? পর্যায় সারণীর 4টে ব্লক আছে, এস ব্লক, পি ব্লক, এফ ব্লক আর ডি ব্লক। তার মধ্যে কোন ব্লকে মেটাল, মেটালয়েডস এবং নন মেটালস দেখা যায়? সেটা হচ্ছে পি ব্লক। পি ব্লকে দেখা যায়। পর্যায় সারণীর ডিটেল ডিসকাশন এখানে হবে না, আমরা এখানে জাস্ট কোয়েশ্চেন আনসার করছি। ডিটেল ডিসকাশন আমি করাবো, জাস্ট চ্যানেলটা করেছি, তোমাদের অনেক কিছু করাবার আছে, যে যাই যত কিছু কপি করে নিক, বাট স্টিল আমার অনেক কিছু করানো আছে, আমি করাবো, একটু তোমরা সাথে থেকো। এখন আমরা যেহেতু কোয়েশ্চেন আনসার ডিসকাস করছি, তাই এখন শুধুমাত্র কোয়েশ্চেন আনসারের উপর ফোকাস করি, তারপর ডিটেল ডিসকাশন। পর্যায় সারণী 3টে 4টে টোটাল 4টে ক্লাস লাগবে আমার পর্যায় সারণী শেষ করতে, যদি তোমরা ডেপথে পড়তে চাও। একটা ক্লাসেও শেষ করতে পারি, ইট ডিপেন্ডস অন মাই মুড। তো 77, পর্যায় সারণীতে কতগুলি পর্যায় রয়েছে এবং কতগুলি শ্রেণী রয়েছে? এটা খুব বাচ্চাদের কোয়েশ্চেন। কতগুলি পর্যায় আছে? টোটাল 7টা পর্যায় আছে এবং 18টা শ্রেণী আছে। এটা ভুল মার্ক করা হয়েছে, কেউ আবার উত্তরটাও ভুল মার্ক করে ফেলো না, যে যারা লিখছো তারা কিন্তু 18টি শ্রেণী লিখে রেখো। 78, পর্যায় সারণীতে 18 নম্বর শ্রেণীকে বা 18 নম্বর গ্রুপকে কি বলা হয়? 18 নম্বর গ্রুপকে বলা হচ্ছে তোমার নোবেল গ্যাস। ঠিক আছে, নোবেল গ্যাস। কোয়েশ্চেন নাম্বার, অপশন নাম্বার ডি। এখানে যে গ্রুপ 13 আছে, আমরা যদি পি ব্লকটা দেখি একটু দেখেই নি। পি ব্লকে যে গ্রুপ 13 আছে সেটা হচ্ছে বোরন ফ্যামিলি। গ্রুপ 14, that is carbon family. Group 15, that is nitrogen family, বা এটার একটা নাম আছে নাইট্রোজেন ফ্যামিলির। গ্রুপ 16, অক্সিজেন ফ্যামিলি বা চ্যালকোজেন ফ্যামিলি। গ্রুপ 17, বা হ্যালোজেন ফ্যামিলি। এগুলো হচ্ছে পি ব্লক এলিমেন্ট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 79, পর্যায় সারণীর দীর্ঘ পর্যায় বা লংগেস্ট পিরিয়ড কোনটি? লংগেস্ট পিরিয়ড হচ্ছে লাস্টের যে পিরিয়ড দুটো, সেই দুটোই লংগেস্ট পিরিয়ড। সব থেকে লংগেস্ট যদি বলা হয় তাহলে 6 পিরিয়ডটা লংগেস্ট পিরিয়ড, কারণ 7 পিরিয়ডে কিছু এলিমেন্ট এখনো অনাবিষ্কৃত রয়েছে, তাই জন্য সেটাকে ইনকমপ্লিট পিরিয়ডও আমরা বলে থাকি।
80 নিচের কোন মৌলটি পর্যায় সারণীতে উভচর মৌল বা অ্যামফোটেরিক এলিমেন্ট নামে বলা হয়? এটা কেন সময় দুষ্ট মৌল বলা হয়, ঠিক আছে? দুষ্ট মৌল বলা হয় হাইড্রোজেনকে। নেক্সট কোয়েশ্চেন 81 পর্যায় সারণীর কোন শ্রেণীকে হ্যালোজেন মৌল বলা হয়? এটা একটু আগে করলাম, গ্রুপ নাম্বার 17। পর্যায় সারণীর সাধারণত বাম দিক থেকে ডান দিকে গেলে মেটালিক ক্যারেক্টার কি হয়? মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ করে, মেটালিক ক্যারেক্টার হ্রাস পায়। যদি ফার্স্ট সিরিজ সেকেন্ড পিরিয়ডটা লিখি তাহলে কি আছে? লিথিয়াম আছে, তারপর বেরিলিয়াম আছে, তারপর এখানটা ফাঁকা, তারপর বোরন, কার্বন, তারপর নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, তারপর নিয়ন আছে। তো এখানে লিথিয়াম, বেরিলিয়াম এরা হচ্ছে মেটাল, তারপর এদিকে যত যাচ্ছি তত নন মেটাল হয়ে যাচ্ছে। সেরকম ওপর থেকে নিচের দিকে নামলে কিন্তু মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করবে, ঠিক আছে? যেমন লিথিয়াম আছে, লিথিয়ামের নিচে কি আছে? সোডিয়াম আছে, তারপর পটাশিয়াম আছে, তারপর রুবেডিয়াম আছে, তারপর সিজিয়াম আছে, তারপর ফ্রান্সিয়াম আছে। তো যত নিচের দিকে নামবো মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করবে, বাঁ দিক থেকে যত ডান দিকে যাবো তত ডিক্রিজ করবে। পর্যায় সারণীর গ্রুপ 1 মৌলগুলোকে কি বলা হয়? গ্রুপ 1 মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল। গ্রুপ 1 এ কি কি আছে? গ্রুপ 1 এ আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম এন্ড ফ্রান্সিয়াম, যার মধ্যে এটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। পটাশিয়াম হচ্ছে সবথেকে বেশি অ্যাক্টিভ এলিমেন্ট, অ্যাক্টিভ মেটাল রিঅ্যাক্টিভিটি সিরিজে একদম ওপরে রয়েছে। আচ্ছা, হাইড্রোজেন, যার ক্ষেত্রে কোনো নিউট্রন নেই, একটা প্রোটন আছে আর একটা ইলেকট্রন আছে। ওকে, আচ্ছা, সিজিয়াম হচ্ছে মোস্ট ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট। বাংলায় লিখে দিচ্ছি, সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক মৌল। হয়ে গেল, যত নিচের দিকে নামবো তত মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করবে। হ্যালোজেন কত? হ্যালোজেন তো বললাম, গ্রুপ 17। নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ 18। মুদ্রা ধাতু কাদেরকে বলা হয়? গোল্ড, সিলভার, কপার, এই তিনটেকে মুদ্রা ধাতু বলা হয়, ঠিক আছে? গোল্ড, সিলভার, কপার এই তিনটেকে মুদ্রা ধাতু বলা হয়। কয়েন মেটাল। কোন মৌলগুলিকে ব্রিজিং এলিমেন্ট বলা হয়? ব্রিজিং এলিমেন্ট যে একদম পর্যায় সারণীর একদম এক্সট্রিম লেফটে কি রয়েছে? এক্সট্রিম লেফটে রয়েছে মেটালস এবং এক্সট্রিম রাইটে রয়েছে নন মেটালস, তাই তো? মাঝখানে যে এলিমেন্ট গুলো সেগুলোকে বলা হচ্ছে ব্রিজিং এলিমেন্ট। দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের যে মৌলগুলো রয়েছে সেগুলোকে, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলোকে বলা হচ্ছে ব্রিজিং এলিমেন্ট। ওকে, কারণ আর 4 নম্বর পর্যায় থেকে ডি ব্লক এলিমেন্ট শুরু হচ্ছে। নিচের কোন মৌলটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু? ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে ক্যালসিয়াম। ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয় গ্রুপ 2। গ্রুপ 2 তে যারা আছে তাদেরকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা অ্যালকালাইন আর্থ মেটাল, যেটা হচ্ছে বেরিলিয়াম আছে, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর স্ট্রনসিয়াম, তারপর সিন নামটা ভুলে গেছি, সিন্ট্রোনিয়াম, তারপর হচ্ছে বেরিয়াম, তারপর হচ্ছে রেডিয়াম, যার মধ্যে রেডিয়াম হচ্ছে তেজস্ক্রিয়। আচ্ছা, আর স্ট্রনসিয়ামের ক্ষেত্রে যে ক্যারেক্টারিস্টিক কালারটা দেখায় সেটা হচ্ছে ক্রিমসন রেড টাইপের কালার দেখায়, ঠিক আছে? ক্রিমসন রেড কালার দেখায়। ওকে, আর বেরিয়াম হচ্ছে অ্যাপেল গ্রিন কালার দেখায়। কিসের কালার বলছি বলতো? এগুলো এর যে সল্ট গুলো আছে সেই সল্ট গুলোকে যখন ইগনিশন করা হয় সেটা একটা ক্যারেক্টারিস্টিক কালার শো করে, সেটা হচ্ছে তোমার অ্যাপেল গ্রিন কালার দেখায় বেরিয়াম, ক্যালসিয়াম রেড টাইপের কালার দেখায়, স্ট্রনসিয়াম তোমার ক্রিমসন রেড কালার দেখায়, না ব্রিক রেড কালার দেখায়, ব্রিক রেড, ভুলে গেছি নামটা বোধহয়, একটু কারেক্ট করে দিও যদি আমি ভুল বলি। বেরিয়াম দেখায় অ্যাপেল গ্রিন, জাস্ট লিভ ইট।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 85। পর্যায় সারণীর কোন পর্যায়টি ক্ষুদ্রতম পর্যায়? সব থেকে ছোট পর্যায় কোনটা? সব থেকে ছোট পর্যায় হচ্ছে প্রথম পর্যায়। দুটো এলিমেন্ট আছে এখানে, হাইড্রোজেন আর হিলিয়াম। দুটো এলিমেন্ট আছে, একটা হাইড্রোজেন আর একটা হচ্ছে হিলিয়াম। 86। পর্যায় সারণীর কোন পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বা অ্যাটমিক রেডিয়াস কিভাবে পরিবর্তন হয়? হ্রাস পায়। অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ করে। কেন ডিক্রিজ করে? কারণ হচ্ছে একই সেলের মধ্যে ইলেকট্রনগুলো ঢোকে এবং একই সেলের মধ্যে যখন ইলেকট্রনগুলো ঢুকছে তখন ভেতরের যে প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যার সাথে সাথে প্রোটন সংখ্যাও বাড়ছে এবং ভেতরের যে প্রোটন রয়েছে সেই প্রোটনটা বেশি অ্যাট্রাক্ট করতে পারছে অতগুলো ইলেকট্রনকে। তো এফেক্টিভ যে নিউক্লিয়ার চার্জ সেটা ইনক্রিজ করার জন্য ওই পাশের যে তোমার কক্ষপথের মধ্যে যে ইলেকট্রনগুলো ঢুকছে সেটাকে আরো বেশি ভেতরের দিকে অ্যাট্রাক্ট করছে, যার জন্য অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ করে যাচ্ছে। 87। পর্যায় সারণীর ল্যান্থানাইড মৌলগুলো কোন পর্যায় থেকে শুরু হচ্ছে? ল্যান্থানাইড শুরু হচ্ছে পর্যায় 6 পর্যায় এবং অ্যাক্টিনাইড শুরু হচ্ছে 7ম পর্যায়। পি ব্লকের অন্তর্ভুক্ত নয় কোন মৌলটা? পি ব্লকের অন্তর্ভুক্ত নয় হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম পি ব্লকের অন্তর্ভুক্ত নয়, কারণ ক্যালসিয়াম তো রয়েছে গ্রুপ 1 এ। পি ব্লক কোথা থেকে শুরু হচ্ছে? গ্রুপ 13 থেকে। গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত। 89। পর্যায় সারণীর 16 নম্বর পর্যায়ের মৌলগুলিকে কি বলা হয়? এটা বলে দিয়েছি অলরেডি, তোমাদের বলা উচিত। চ্যালকোজেন মৌল বলা হয়, অপশন ডি। 90 নাম্বার কোয়েশ্চেন। নিচের কোনটির ইলেকট্রন অ্যাফিনিটি সব থেকে বেশি? এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, আমি মার্ক করছি। কোয়েশ্চেনটা আরেকবার পড়ো। ইলেকট্রন অ্যাফিনিটি জিজ্ঞেস করেছে, ইলেকট্রোনেগেটিভিটি জিজ্ঞেস করেনি। ইলেকট্রন অ্যাফিনিটি বেশি ক্লোরিনের। ফ্লুরিনের থেকেও ইলেকট্রন অ্যাফিনিটি ক্লোরিনের বেশি। তার কারণ হচ্ছে ফ্লুরিনের সাইজটা এতটা কম যে ফ্লুরিনের সাইজটা কম হওয়ার জন্য ইলেকট্রনগুলো যে 2p সাবসেলে রয়েছে তার জন্য শক্তিশালী ইলেকট্রন বিকর্ষণ বল কাজ করে, তার জন্য ইলেকট্রন অ্যাফিনিটি কম হয়ে যায়। ঠিক আছে। আর ক্লোরিনের ক্ষেত্রে যেহেতু 3p তে রয়েছে তাই একটু বেশি স্পেস পাচ্ছে, তাই ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করে যায় এখানে। মস্তিষ্কের বায়োলজি কোয়েশ্চেন আছে 10টা। মস্তিষ্কের করোটিরীয় স্নায়ু এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র থেকে উদ্ভূত সুষুম্না স্নায়ু হলো কোনটা? পেরিফেরাল নার্ভাস সিস্টেম এবং স্পাইনাল নার্ভ। যে স্পাইনাল নার্ভটা উৎপন্ন হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। মানে পেরিফেরাল পার্ট থেকে যে স্পাইনাল নার্ভ গুলো তৈরি হচ্ছে সেটাকে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে রাখা হচ্ছে। 92। বিশ্বের বৃহত্তম বক্সাইট উৎপাদক হলো? এটা জিকের কোয়েশ্চেন হতে পারে, কিন্তু যেহেতু আমরা ওর অ্যান্ড মিনারেলস করছিলাম তার জন্য এই কোয়েশ্চেনটা রেখেছি। সব থেকে লার্জেস্ট বক্সাইট উৎপন্ন করে কে? বক্সাইট উৎপন্ন করে হচ্ছে অস্ট্রেলিয়া। 93। নিচের কোন ফাইলামটি অ্যানিলিডের উদাহরণ? অ্যানিলিডের উদাহরণ কোন ফাইলাম? কেঁচো হচ্ছে অ্যানিলিডের উদাহরণ, আর্থওয়ার্ম। নিম্নলিখিত কোন পদার্থবিদ এবং তাদের অবদান এবং আবিষ্কারের জোড়াটি ভুল? অ্যালবার্ট আইনস্টাইন এক্সপ্লেনেশন অফ ফটো ইলেকট্রিক এফেক্ট, ঠিক আছে, এটা আজকেই পড়েছি। গ্যালিলিও ওয়েভ থিওরি অফ লাইট, এটাও ঠিক আছে। মাইকেল ফ্যারাডে ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এটাও ঠিক আছে, অপশন সি হচ্ছে ভুল আছে। রুডলফ হার্জ যিনি হচ্ছে কি করেছিলেন একটু আগে দেখলাম, ফটো ইলেকট্রিক এফেক্ট আবিষ্কার করেছিলেন। নিচের কোনটি সাধারণত জলকে পানীয় জলে রূপান্তর করার কৌশল বা পদক্ষেপ নয়? ফিল্ট্রেশন, ব্রোমিনেশন, বয়লিং নাকি ক্লোরিনেশন? ব্রোমিনেশন নয়, ব্রোমিন টক্সিক এলিমেন্ট হয়ে যায়, ব্রোমিন নয়। বাকি সবগুলো কিন্তু পানীয় জলকে শুদ্ধ করতে ব্যবহার করা হয়। ফিল্ট্রেশনও ব্যবহার করা হয়, বয়লিংও ব্যবহার করা হয়, ক্লোরিনেশনও ব্যবহার করা হয়। কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ দ্য সেল নামে পরিচিত কোনটি? পাওয়ার হাউস অফ সেল নামে পরিচিত হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া ডাবল মেমব্রেন একটা স্ট্রাকচার, যেটা প্রোক্যারিওটিক সেলে থাকে না, ইউক্যারিওটিক সেলে থাকে। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়, রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়, গলগি বডিকে বলা হয় পোস্টম্যান অফ সেল, এটাকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি।
নিউক্লিয়াসকে তো মস্তিষ্ক বলা হয়। প্রোটিন কারখানা কাকে বলা হয়? রাইবোজোমকে বলা হয়, অলরেডি বলে দিয়েছি। প্লাস্টিড কোথায় দেখা যায়? উদ্ভিদ কোষে দেখা যায়। উদ্ভিদ কোষে দেখা যায় প্লাস্টিড। প্লাস্টিডকে আমরা ভাগ করতে পারি দুটো ভাগে। প্রথমে হচ্ছে ক্রোমোপ্লাস্টিড, তিনটেই করে দিচ্ছি, ক্রোমোটাকে অ্যাকচুয়ালি দুটো ভাগে করি আবার। আর একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, আর একটা হচ্ছে লিউকোপ্লাস্টিড। ক্রোমোপ্লাস্টিড হচ্ছে কালার, যেমন কমলা, হলুদ, যেমন জ্যান্থ হলুদ হচ্ছে তোমার যে কমলা টাইপের যে ক্যারোটিনে থাকে, গাজরে থাকে, সেগুলো জ্যান্থোফিল, এগুলো হচ্ছে ক্রোমোপ্লাস্টিডের মধ্যে পড়ছে। ক্লোরোপ্লাস্টিডে থাকে ক্লোরোফিল। আর লিউকোপ্লাস্টিড হচ্ছে বর্ণহীন। এর মধ্যে আবার তিনটে পার্ট পড়ে, একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, একটা হচ্ছে অ্যালাইলোপ্লাস্ট, আর একটা প্রোটিন সঞ্চয়কারী লিখছি। অ্যামাইলোপ্লাস্টে সঞ্চয় থাকে শ্বেতসার, আর অ্যালাইলোপ্লাস্টে অয়েল বা ফ্যাট। নেক্সট কোয়েশ্চেন 98, কোষের ভেতরে ধাত্র বা অর্ধতরল অংশকে কি বলা হয়? কি বলা হয়? সাইটোপ্লাজম বলা হয়। প্রোটোপ্লাজমের দুটো অংশ, একটা হচ্ছে সাইটোপ্লাজম, আর একটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিওপ্লাজম হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থাকে। কোষ প্রাচীর কাদের দেখা যায়? কোষ প্রাচীর দেখা যায় উদ্ভিদে, ব্যাকটেরিয়ার, আর ছত্রাকের। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত, ব্যাকটেরিয়ার পেপটাইড ও গ্লাইকন নির্মিত, আর উদ্ভিদের কোষ প্রাচীর পলিপেপটাইড নির্মিত। সরি, পেনটা কাজ করছিল না। সেলুলোজ ও হেমিসেলুলোজ, যেটা দিয়ে হচ্ছে তোমার পেপার তৈরি হয়, সেলুলোজ যে পার্টটা দিয়ে। হয়ে গেল। 99 হচ্ছে কোন কোষীয় অঙ্গাণুকে আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলা হয়? সুইসাইডাল ব্যাগ বলা হয় লাইসোজোমকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুটো টাইপের হয়, একটা হচ্ছে সফট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সফট এন্ডোপ্লাজমিক রেটিকুলামের চারপাশে রাইবোজোম লেগে থাকে না, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে লেগে থাকে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন তৈরিতে হেল্প করে, আর সফট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফ্যাট তৈরিতে হেল্প করে। লাস্ট কোয়েশ্চেন এবং 100 নাম্বার কোয়েশ্চেন, ডিম পাড়ে এমন একটি স্তন্যপায়ীর নাম কি? ডিম পাড়ে এমন একটি স্তন্যপায়ীর নাম হচ্ছে প্লাটিপাস। 100টা কোয়েশ্চেন হয়ে গেছে। কে কতগুলো উত্তর করতে পেরেছো জানাবে। আমি ক্লাসটা আপলোড করার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা এই ক্লাসের পিডিএফটাও পেয়ে যাবে। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে।